নরেন্দ্রপুরের নাজিরাবাদ, সেখানে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগেও সেখান থেকে বক্তব্য রাখছিলেন। দেখুন, আজ সেখানে কোর্ট অনুমতি দেয়নি মিছিল করার, কিন্তু শুভেন্দু অধিকারী এই মুহূর্তে 163 ধারার মধ্যে একাই যাচ্ছেন শুভেন্দু অধিকারী, দলের বিধায়কদের নিয়ে নাজিরাবাদ। শুভেন্দু অধিকারী, কথা বলবো প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি আগুনের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল সরাসরি ঘুরে দেখলেন এবং তিনি বলছেন ভয়াবহ পরিস্থিতি তিনি যা দেখছেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে 15 জনেরও বেশি বিধায়ক, বিজেপি বিধায়ক, তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। অশোক দিন্দা, নিয়ন্ত্রী দানা, অমিত বর্মিত্রা পোল, চন্দনা বাউরি, সুমিতা কুমার বিশ্বাস, এরকম একাধিক বিধায়ক রয়েছেন, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী যেমনটা জানালেন 163 ধারা জারি নিয়ে তিনি পুলিশ প্রশাসনকে অভিযোগ করলেন এবং তারপর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন এবং তার পাশাপাশি অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি দাঁড়িয়ে যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে যাচ্ছে। নরেন্দ্রপুরে নাজিরাবাদের ঘটনাস্থল পরিদর্শন করে তিনি একাই গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এরপর তিনি বেরিয়ে যাচ্ছেন। এবার এসআইআর আতঙ্কের কথায় আসি। এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, দ্বিতীয়বার হিয়ারিং নোটিশে আত্মহত্যার অভিযোগ। হারোয়ায় গোপালপুরের ঘটনায় চাঞ্চল্য। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, দ্বিতীয়বার হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছিল কেন? দেখো, প্রথমে 23 তারিখে হিয়ারিং এর নোটিশ আসে, কিন্তু ভয়ে আতঙ্কে তিনি হিয়ারিং সেন্টারে যাননি। ফলে 29 তারিখ আজ সকালে আবার হিয়ারিং এর নোটিশ আসে এবং আজকে শুনানির জন্য তাকে হাড়োয়া যে ব্লক অফিস, যেখানে হিয়ারিং সেন্টার, সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু যে কাগজপত্র তিনি ঠিক মতন জোগাড় করতে পারেননি, যে সমস্ত হিয়ারিং এর কাগজপত্র দরকার সেই কাগজপত্র তিনি ডকুমেন্ট জোগাড় করতে পারেননি। ফলে তার জন্যই বাপ্পা মন্ডল আত্মহত্যা করেছে, বাড়িতেই আত্মহত্যা করেছে, এমনটাও কিন্তু অভিযোগ করছেন তার পরিবারের অভিযোগ। শুধু বাপ্পা মন্ডল নয়, বাপ্পা মন্ডলের মা রুনা বিবি, স্ত্রী সুমাইয়া বিবি এবং ইউসুফ মন্ডল বাবা, এই 4 জনের নামে কিন্তু হিয়ারিং এর নোটিশ আসে এবং প্রথমে আসে 23 তারিখ, পরবর্তীকালে আজকে 29 তারিখ আবার নোটিশ আসছে। ফলে আতঙ্কে কাগজ জোগাড় করতে না পেরেই বাড়িতেই আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে, এমনটাও কিন্তু পরিবারের অভিযোগ। ফলে ইতিমধ্যেই ফলে আতঙ্ক তৈরি হয়েছে এলাকার মধ্যে। তার কারণ যেভাবে হিয়ারিং এ হয়রানি করা হচ্ছে, নতুন নতুন কাগজ চাওয়া হচ্ছে, একাধিকবার হিয়ারিং এ ডাকা হচ্ছে, ফলে এই আতঙ্কেই মৃত্যু হয়েছে, এমনটাও কিন্তু পরিবার অভিযোগ করেছেন। ওকে, এসআইআর হিয়ারিং আতঙ্কে আরও একটি মৃত্যুর অভিযোগ। হুগলির পোলবায় মৃত্যু 70 বছরের বৃদ্ধে। শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তা। এসআইআর এর ভয়েই মৃত্যুর অভিযোগ করছে পরিবার। কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মৃতের পরিবার। তার ছেলের হিয়ারিং এর দিন গিয়েছিল, তার সাথে তারও হিয়ারিং আছে আগামী 30 তারিখে। হিয়ারিংয়ে সে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড কান্নাকাটি করে, আতঙ্কিত হয়ে পড়ে। হওয়ার ফলে সে এতটাই অসুস্থ হয়ে পড়ে, সে মারা যায়। এই যে মানুষকে হয়রানি করছে, তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। যে কোনো মৃত্যুই কিন্তু দুর্ভাগ্যজনক এবং একটা কথা বিষয় মাথা রাখতে হবে যে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরও 12টা রাজ্যে কিন্তু এসআইআর হচ্ছে, সেখানে এরকম এসআইআর মৃত্যু হচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে যে কোনো মৃত্যুকেই বলা হচ্ছে এসআইআর জন্য মৃত্যু ঘটেছে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান, তারা এই কাজটা করছেন এবং এসআইআর কাজ 20 বছর অন্তর অন্তর হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। শুনানির নোটিশ আসার পরেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 7 নম্বর ফর্মও জমা হয়েছে, শুধু ওনার নামে নয়, ওনার পরিবারের বেশিরভাগ সদস্যদের নামে, দাদা পরিবার যারা আছে সবার নামে। এইভাবে এসআইআর এর নামে হয়রানি, নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা, বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল, মানুষকে জীবিত লোককে মৃত বানিয়ে বা ভারতের নাগরিক বানিয়ে, এর বিরুদ্ধে আমরা চূড়ান্ত ধিক্কার জানাই। কমিশনের নিয়মকে বুড়ো আঙুল। হিয়ারিং এর লাইনে নবতিপর 92 বছরের বৃদ্ধা লাইনে দাঁড়িয়ে রয়েছে। মুর্শিদাবাদের ভগবান গোলায় দেখুন কিরকম ভোগান্তি এই বৃদ্ধার। কিছুদিন আগে পড়ে গিয়ে তার কোমর ভেঙেছে, বাংলাদেশে পাঠিয়ে দেবার আতঙ্কে বৃদ্ধা। 85 বছরের ঊর্ধ্বে বাড়িতে শুনানি হওয়ার কথা,
তাহলে কেন এই ছবিটা আমাদের দেখতে হচ্ছে? এক 92 বছরের বৃদ্ধাকে হিয়ারিংয়ে তলব করা হয়েছে, তিনি শুনানি কেন্দ্রে গিয়েছেন। এখানেই কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলছে পরিবার। আপনাকে ডেকেছে? হ্যাঁ, ডাকে আছে। আপনার কি অসুবিধা হচ্ছে? আপনি তো হাঁটতে চলতে পারছেন না দেখছি। না, আমি আগের নাট হয়ে গেছি, বাদে গেছি, আমার কোন চলাচল ক্ষমতা ভয় এসেছি, বাংলাদেশ পেঠিয়ে দেবে তাইলে। আপনি এখানেই তো জন্মগ্রহণ করেছেন, ভারতে নাকি? ভারত আমার 14 পিড়ি গোটাই, আমার শ্বশুর পিড়ি বাপের পিড়ি। তারপরও ভয় লাগছে? তারপর ভয় লাগছে, মানে বাংলাদেশ তাড়িয়ে দেবে। তো আপনারা বিডিও অফিসে জানাননি? ওখানে তো হিয়ারিং করতে যাওয়ার কথা। না, ওখানে যাইনি। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। তো আতঙ্কে আছে, ভয় করছে তো, তবে বুঝিয়েছেন আপনারা? হ্যাঁ, অনেক বুঝিয়েছি, কিন্তু বয়স্ক মানুষ তো টেনশন থাকছে। ওকে নিয়ে এসেছেন যে? ও ছেলে পেলে নিয়ে চলে এসছে, বুঝছে না। আমরা এই নিয়ে বারবার সমস্ত পলিটিক্যাল পার্টির মিটিংয়েও বলেছি, যারা অসুস্থ, বৃদ্ধ বৃদ্ধা বা যারা বাইরে কাজ করে তাদের আসার দরকার নেই, তার প্রতিনিধি হিসেবে তার বাড়ির নিকটাত্মীয় কেউ এলে হয়ে যায়। সমস্ত বিএলওদেরকেও বারবার মিটিং করে বলে দিয়েছি। আজকে এরকম একটা আনফরচুনেট হয়েছে, তিনি চলে এসছেন, তো সেটা আমরা সঙ্গে সঙ্গে করার ব্যবস্থাও করে দিয়েছি। ভবিষ্যতে এগুলো যাতে না হয়, এই ধরনের ব্যক্তিদের হিয়ারিং ক্যাম্পে আসার কোনো দরকার নেই, আমরা বাড়িতে গিয়ে হিয়ারিং করে দেবো। ভোটের বাংলায় ফের অমিত শাহ। কাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল রাতে কলকাতায় অমিত শাহ। কাল নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং রয়েছে। শনিবার সকালে ব্যারাকপুরে কর্মী সভায় যোগ দেবেন অমিত শাহ। বিকেলে শিলিগুড়িতে কর্মী সম্মেলন অমিত শাহর। পাখির চোখ বিধানসভা নির্বাচন, বঙ্গ সফরে অমিত শাহ। কথা বলবো প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এই সফরের তাৎপর্য কি? দেখো, এর আগেও আমরা দেখেছি যখন 1 মাস আগে ঠিক অমিত শাহ এসেছেন রাজ্যের বঙ্গ সফরে, তখন পাখির চোখ বিধানসভা নির্বাচনই ছিল, এবং সেখানে অমিত শাহ কোনো 3 দিনের সফরে তিনি কোনো প্রকাশ্য জনসভা করেননি। এবং এবারও সেই একই, আমরা কিছুদিন আগেই খবর করেছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা জোন ভাগ করে, বিভাগ ভাগ করে তারা সাংগঠনিক পরিস্থিতি বুঝতে চাইছেন, এবং সেই মোতাবেক এবারও দেখা যাচ্ছে অমিত শাহ তিনি 31শে জানুয়ারি 2টি কর্মী সভা করবেন। সেখানে প্রথম কর্মী সভা উত্তর ব্যারাকপুর বনগাঁ সাংগঠনিক জেলার কর্মীদের নিয়ে ব্যারাকপুর আনন্দপুরের মাঠে তিনি কর্মী সভা করবেন, এবং সেখানেও তিনি সাংগঠনিক ভিত বুঝে নেওয়ার চেষ্টা করছেন মূলত বিধানসভা নির্বাচনের আগে। তার পাশাপাশি উত্তরবঙ্গ বিজেপির শক্ত মাটি বলে তিনি মনে করে যে সেই ভিত কতখানি মজবুত রয়েছে এখনো। 21-এর মতোই 26-এও কি বিজেপি উত্তরবঙ্গে একই রকম ভাবে ফলাফল ভালো করতে পারবে কিনা, সেই সাংগঠনিক পরিস্থিতি বুঝতে উত্তরবঙ্গের সাংগঠনিক কর্মী সমর্থকদের নিয়ে তিনি কর্মী সভা করবেন 31শে জানুয়ারি বিকেল 3:30 নাগাদ। এবং 31শে জানুয়ারি তার দিল্লি ফেরার কথা রয়েছে। এর পাশাপাশি 30শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল তিনি নিউ টাউনের পাঁচছড়া হোটেলে, সেখানে তিনি 2টি বৈঠক করবেন। প্রথম বৈঠক নিউজ ফ্ল্যাশ। মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার। অভিযুক্ত তনয় শাস্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। 25শে জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জে অনুষ্ঠানে হেনস্থা। অনুষ্ঠানে অভিনেতাকে হেনস্থার অভিযোগ। তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ করেন অভিনেতা মিমি চক্রবর্তী। কথা বলবো, অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, কি কি ধারায় মূলত তার বিরুদ্ধে অভিযোগ ছিল? দেখো মিমি, তোমাকে জানিয়ে রাখি যে আমি রুমেলা রয়েছে তোমার সঙ্গে। হ্যাঁ, বলো। দুঃখিত। দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁর নয়া গোপালগঞ্জে গত 25শে জানুয়ারি মিমি চক্রবর্তীর অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তাকে আচমকাই থামিয়ে দিয়ে অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়, এবং পরবর্তীতে মিমি চক্রবর্তী অভিনেতা তিনি বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। তনয় শাস্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিলেন, যদিও স্থানীয়রা এবং তনয় চক্রবর্তী দাবি করেছিলেন যে যেহেতু প্রশাসনের তরফ থেকে 12টা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছিল বা সময়সীমা দেওয়া হয়েছিল, সেই কারণেই তিনি মিমি চক্রবর্তীর অনুষ্ঠান থামিয়ে দিয়েছিল, এবং কোন রকম অপমান করা হয়নি। মিমি চক্রবর্তী যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগকে মিথ্যা অভিযোগ বলেও দাবি করেছিল স্থানীয়রা এবং এই তনয় চক্রবর্তী, তনয় শাস্ত্রী। পরবর্তীতে আজ বনগাঁ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, বনগাঁ থানার পক্ষ থেকে এই তনয় শাস্ত্রী, অভিযুক্ত তনয় শাস্ত্রীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে, এবং তাকে কি কি ধারা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তনয় শাস্ত্রীকে মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। ওকে।
নিউজ ফ্ল্যাশ। এসআইআর এর শুনানি কেন্দ্রের নেতার শাসানি, মাইক্রো অবজারভারকে শাসানির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেতার শাসানির ভিডিও। দেখুন একবার। মাইক্রো অবজারভারকে শাসানি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেতার শাসানির সেই ভিডিও। अब थोड़ा साइड हो जाए, हम हो जाएंगे जो बोलने का। आप अपने ड्यूटी कर रहा हूँ ना, ठीक है? हाँ ठीक है सर, थोड़ा साइड हो जाए। बिना रिसीव के आए हमारा ये फोटोग्राफर कौन है? ऑब्जर्वर रहेगा, हमारा साथी रहेगा और तुम्हारा रहेगा। साथ में फोटो लेगा, इनको माइनस कर क्या होगा? চঞ্চল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চঞ্চল, মাইক্রো অবজারভারকে নেতার এরকম শাসানি যে ভিডিও আমরা দেখছি, কারণ কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু ইসলামপুর ব্লকের যে ধনতলা হাই স্কুল রয়েছে, সেই ধনতলা হাই স্কুলে হিয়ারিং এর শুনানির কাজ চলতেছিল। সেখানে কিন্তু যাই এই জাভেদ আখতার যে তৃণমূলের যে সংখ্যালঘু সেলের যে সভাপতি রয়েছেন, তিনি কিন্তু সেই এখানে কাজ করতে রয়েছেন। সেখানে দেখতে পান যে তার যেটা অভিযোগ রয়েছে জাভেদ আখতারের, যে সেখানকার যে মাইক্রো অবজারভার রয়েছেন তিনি কিন্তু সাধারণ ভোটারের সাথে দুর্ব্যবহার করছেন, এখন ধমকে তাদেরকে লাইনে দাঁড় করাচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ করে। এরপরে তিনি তার সাথে কথা বলেন এবং তাকে ধমক দেন যে কেন এই সাধারণ মানুষের সাথে এই দুর্ব্যবহার করছেন। এই নিয়ে কিন্তু তার মাইক্রো অবজারভারের সাথে তার তর্কাতর্কি হয়। সেই ভিডিও কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে কিন্তু রাজনৈতিক চর্চাও রীতিমতো তুঙ্গে রয়েছে। তবে জাভেদ আখতারের দাবি রয়েছে যে তিনি সাধারণ মানুষ যখন হয়রানি হচ্ছে, সাধারণ মানুষকে যখন তারপরে তার তিনি প্রতিবাদ করেছেন, এমনটা কিন্তু তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। ওকে, सर ठीक है ये क्या नहीं सर वही ड्यूटी सर ठीक है सर, हम लोग करेंगे इस तरह की एक्टिविटीज किसी के साथ नहीं करना। नहीं सर बहुत बुरा हो जाएगा। ठीक है सर, पूरी टीम से हमारा पब्लिक हिंदू स्टेट पब्लिक है। नहीं सर आप तो मानता हूँ, ठीक है? अब थोड़ा साइड हो जाए, हम हो जाएंगे जो बोलने का। आप अपने ड्यूटी कर रहा हूँ ना, ठीक है? हाँ ठीक है सर, थोड़ा साइड हो जाए। बिना रिसीव के आए हमारा ये फोटोग्राफर कौन है? ऑब्जर्वर रहेगा, हमारा साथी रहेगा और तुम्हारा रहेगा। साथ में फोटो लेगा, इनको माइनस कर নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে একটা মিসবিহেভের মতন কথা, যে ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি। দাঁড়িয়ে আছে মহিলাগুলোর ভিতরে, আমার নজর সামনে ও মাইক্রো অবজারভার ওরাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, আগে বড়ো আগে বড়ো, এটা কি আগে বড়ো আগে বড়ো। ওই যে কাগজগুলো জমা দিতে আছে সেই জিনিসটাই আপনার দায়িত্ব আছে, ভালোভাবে নেন। আর যদি মানুষের সঙ্গে এরকম আপনারা নোংরায় আপনারা বিহেভ করতে থাকবেন তো আমরা ছাড়বো না। এর জন্য কালকে একটু তর্কাতর্কি হয়, ওনাকে বারণ করলেন যে ডিউটি আপনার আছে আপনি ডিউটি পালন করেন। শনিবার দক্ষিণ কলকাতায় সাময়িক বন্ধ জল, গার্ডেন রিচ, যাদবপুর সহ 9টি বড়োয়ে জল বন্ধ। গার্ডেন রিচ জল প্রকল্পের মেরামতির জের শনিবার দুপুর এবং রাতে জল সরবরাহ বন্ধ। রবিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হবে। বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, একদমই গার্ডেন রিচ জল প্রকল্পে যে সমস্ত ডায়ামিটারের বড় বড় ডায়ামিটারের যে পাইপ রয়েছে, সেই পানীয় জলের সরবরাহের তার ভাল্ব এবং অন্যান্য মেরামতির কাজ, ভাল্ব পরিবর্তন, এই ধরনের নানান কাজ রয়েছে সংস্কারের। সেই কাজের জন্য বন্ধ রাখা হবে পানীয় জল পরিষেবা। মূলত 31শে জানুয়ারি সকালে জল পরিষেবা স্বাভাবিক থাকবে, দুপুরের জল যে পরিষেবা সেই পরিষেবাটা বন্ধ থাকবে এবং রাতের পরিষেবাটা বন্ধ থাকবে। অর্থাৎ 31শে জানুয়ারি শনিবার দুপুরে এবং রাতে জল পাবেন না। আবার পরবর্তী দিন অর্থাৎ রবিবার সকাল থেকেই পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে। কোন কোন বুস্টার পাম্পিং স্টেশন এলাকা অর্থাৎ কোন কোন এলাকায় এই পানীয় জল পরিষেবা পাবেন না নাগরিকেরা, কলকাতা পৌরসভা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। কালীঘাট, রানীকুঠি, গড়ফা, চেতলা, গল্ফ গ্রিন, লাইলকা, বেহালা, সিরিটি, বাঁশপাড়া, বাঁশদ্রোণী, গান্ধী ময়দান, সেনপল্লী, প্রফুল্ল পার্ক, বর্ণশ্রী, মেটিয়াবুজ, শকুন্তলা পার্ক সহ
বিভিন্ন ছোট ছোট যে ক্যাপসুল যে বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে, মূলত যে বড় এলাকাগুলোতে আংশিকভাবে এই জল পাওয়া যাবে না, সেই বড় এলাকাগুলোর মধ্যে রয়েছে 8 নম্বর বড়, 9 নম্বর বড়, 10 নম্বর বড়, 11, 12, এবং পুরোপুরি জল পাওয়া যাবে না 13 নম্বর, 14 নম্বর এবং 15, 16 এই 4টি বড় এলাকায় পুরোপুরি এই এলাকাগুলোতে জল পাওয়া যাবে না। অর্থাৎ আবার বলছি, শনিবার সকালের পানীয় জল পরিষেবা স্বাভাবিক থাকবে, শুধুমাত্র শনিবার দুপুর এবং শনিবার রাতে পানীয় জল পরিষেবা পাবেন না। দক্ষিণ কলকাতার একটা বড় অংশ এবং অ্যাডজয়নিং যে এরিয়া, কলকাতার নতুন অ্যাডেড এরিয়া, সেই এরিয়ার বাসিন্দারা তারা এই পানীয় জল পরিষেবা শনিবার দুপুর এবং রাতে পাবেন না। রবিবার সকাল থেকে তারা আবার পুনরায় সেই পানীয় জল পরিষেবা পাবেন। 31শে জানুয়ারি শনিবার তারা পাবেন না, শনিবার দুপুর এবং 31 তারিখে হাফ বেলার জন্য, অর্থাৎ দুপুরের পর থেকে নিয়ে রাত পর্যন্ত গার্ডেন রিচে আমাদের কয়েকটা ভ্যালভ চেঞ্জ করার আছে। সেই জন্যে দক্ষিণ কলকাতার বিস্তারিত জায়গা, অর্থাৎ টালিগঞ্জ, গার্ডেন রিচ, বেহালা, চেতলা, রাসবিহারি, যাদবপুরে একটা অংশ, এগুলো জল সাময়িকভাবে এক বেলার জন্য বন্ধ থাকবে। আবার 31 তারিখ সকালে যেরকম নর্মাল জল চলে সেরকম চালু হয়ে যাবে।